মানুষ জিনের দেহের প্রজাতির বিরুদ্ধে লড়াই করার জন্য এক নতুন ধারণা নিয়ে আসে, যেটা হলো কোয়ান্টাম ঘোস্ট আর্মি। এই পদ্ধতিতে সৈনিকদের কোয়ান্টাম অবস্থায় পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা হয়। উপন্যাসে বলা হয়েছে যে এই কোয়ান্টাম সৈনিকরা অমর এবং কোনো শারীরিক আঘাতেই ক্ষতিগ্রস্ত হয় না। আর এই ধারণা একদম ভিত্তিহীন নয়, কারণ আইনস্টাইনও একবার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বস্তু শুধুমাত্র কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে না, বরং একটা বিশেষ অপ্রাকৃতিক অবস্থা আছে, যেটাকে বোস-আইনস্টাইন কনডেনসেট বা কোয়ান্টাম অবস্থা বলা হয়। বর্তমানে কিছু ল্যাবরেটরি এই ধরনের পদার্থ তৈরি করতে সফল হয়েছে, তবে বাস্তবে এর প্রয়োগ করতে এখনও অনেক সময় লাগবে। আজকে আমি যে সিনেমাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনাকে এই কোয়ান্টাম ঘোস্ট সৈনিকদের এক ঝলক দেখানোর সুযোগ দেবে। গল্পটা শুরু হয় 3 দিন আগে, যখন এক সৈনিক টহলরত অবস্থায় একটা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়। একটি ভবনের করিডোরে হঠাৎ অনেকগুলো সাধারণ মানুষের লাশ দেখতে পায়। এই লাশগুলো খুবই অদ্ভুতভাবে মৃত, তাদের শরীর যেন জমে গেছে, আর চোখগুলো ছিল ভয়ঙ্কর সাদা। এই ভয়ানক মৃত্যুর দৃশ্য দেখে সৈনিক ভীত হয়ে পড়ে। হঠাৎ করে সামনে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে সে আরও বেশি সতর্ক হয়ে ওঠে। সে বন্দুক তুলে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু তারপর যা দেখল তা তার কল্পনাকেও হার মানিয়ে দেয়। সৈনিকের চোখের সামনে হঠাৎ সাদা কুয়াশার একটি দলা ভেসে ওঠে। সে অবিশ্বাস্যভাবে তার চশমা খুলে ফেলে, কিন্তু খালি চোখে কিছুই দেখতে পায় না। আবার যখন চশমাটি পরে, তখন সেই সাদা কুয়াশা স্পষ্টভাবে দেখতে পায়। সৈনিক হতবাক অবস্থায় দাঁড়িয়ে থাকে, তখনই কুয়াশাটি হঠাৎ করে একটি মানব আকৃতি ধারণ করে এবং দ্রুত তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সৈনিক সঙ্গে সঙ্গে মারা যায় এবং তার মৃত্যুর দৃশ্যটি আগের সাধারণ মানুষের মতোই ছিল। সৈনিকের চশমায় এই সব দৃশ্য পুরোপুরি রেকর্ড হয়ে যায়। এরপরের কিছু সময়ে আরও অনেক সাদা কুয়াশার ঘটনা ঘটে, এবং যারাই এই কুয়াশার সাথে মুখোমুখি হয় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেবলমাত্র এই বিশেষ চশমার সাহায্যেই কুয়াশাকে দেখা যায়। অবশেষে সেনাবাহিনী মার্ক ও ডাক্তারকে খুঁজে পায়। মার্ক একজন বিখ্যাত সামরিক প্রকৌশলী, যিনি অনেক কার্যকর সামরিক যন্ত্রপাতি আবিষ্কার করেছেন, এবং এই বিশেষ চশমাটি তার সর্বশেষ কাজ। সেনাবাহিনীর সাহায্যের অনুরোধ পাওয়ার পর মার্ক পরের দিনই দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। সেনাপতি, যে ইতিমধ্যে হতাশ হয়ে পড়েছে, নিজে মার্ককে অভ্যর্থনা জানায় এবং ঘাঁটির ভিতরে তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান। গত 15 দিনে যুদ্ধক্ষেত্রে হঠাৎ এই রহস্যময় সাদা কুয়াশা দেখা দিয়েছে, যার ফলে সৈনিকরা একে একে মারা যাচ্ছে, এবং সেনাবাহিনী কিছুতেই এর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। এখন তারা আশা করছে যে মার্কো তাদের এই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারবে। মার্কোকে সিআইএ এজেন্ট অ্যামির সাথে একটি গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়, যা অনুযায়ী তিনি এখানের কোনো তথ্য ফাঁস করতে পারবেন না। যদি তিনি চুক্তি ভঙ্গ করেন, তাহলে তাকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে। সাদা কুয়াশার রহস্যে আগ্রহী মার্ক একটুও দ্বিধা না করে চুক্তিতে স্বাক্ষর করে। মার্কের সম্মতি পাওয়ার পর জেনারেল তাকে একটি উচ্চ নিরাপত্তায় আবদ্ধ সামরিক স্থাপনার দিকে নিয়ে যায়, যেখানে বিভিন্ন উচ্চ গোপনীয় নথি সংরক্ষিত আছে। ভিডিওর শুরুতে যে সৈনিক সাদা কুয়াশাকে মানব আকৃতিতে পরিণত হতে দেখেছিল, তার পুরো ভিডিওটিও এখানে সংরক্ষিত আছে। প্রথমবার সেই মানবাকৃতির সাদা কুয়াশা দেখে মার্কো ভীষণভাবে চমকে ওঠে। সিআইএ এজেন্ট অ্যামি মার্ককে জানায় যে গত কিছু সময়ে তারা অনেকগুলো মৃতদেহ পেয়েছে, যারা এই সাদা কুয়াশার আক্রমণে নিহত হয়েছে। এসব মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গগুলো বরফে জমাট বাঁধা ছিল, কিন্তু তাদের ত্বক ছিল পোড়ার মতো। ময়নাতদন্তেও এই অদ্ভুত ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বিশ্বাস করে যে সাদা কুয়াশা আসলে ভূত, যাদের দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে তাদের শান্তি বিঘ্নিত হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো হল তাদের ঘুম ভাঙানোর জন্য মানুষের প্রতি প্রতিশোধ। একজন সফল সামরিক প্রকৌশলী হিসেবে মার্ক সবসময় বৈজ্ঞানিক সত্যে বিশ্বাসী, কিন্তু এই পরিস্থিতিতে এসে তার ভূতের ধারণা সম্পর্কে কিছুটা সন্দেহ সৃষ্টি হয়। তবে এই মিশনের জন্য মার্ক একটি অতিরিক্ত শক্তিশালী হাইপারস্পেকট্রাল ক্যামেরা এনেছে, যা এই রহস্যের সমাধানে সহায়ক হতে পারে। মার্ক মনে করল, যদি সঠিক সময়ে ক্যামেরা চালানো যায়, তাহলে ভূতের আসল রূপ ধরা পড়বেই। যেহেতু ক্যামেরাটি অনেক জটিল, তাই একমাত্র মার্কই এটি দক্ষভাবে চালাতে পারে। তাই এই মিশনে মার্কও অংশ নেবে। এই অভিযানের পুরো সময় জুড়ে ডেল্টা স্পেশাল ফোর্স টিম তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। মিশনের স্থান ছিল শহরের কেন্দ্রস্থলের একটি ভবন। কিছুদিন আগে একটি গোয়েন্দা দল সেখানে ভূত দেখার রিপোর্ট পাঠানোর পর পুরো দলটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হয় তারা ভূতের আক্রমণের শিকার হয়েছে। যুদ্ধের আগে সবাই নিখুঁতভাবে পরিকল্পনা করে। এরপর সৈনিকরা নিজেদের সরঞ্জাম পরিধান করে কয়েকটি সাজোয়া গাড়িতে বসে এবং সুসংগঠিতভাবে সামরিক ঘাঁটি থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে যাত্রা শুরু করে। মিশনের পথে যাত্রা ছিল অত্যন্ত মসৃণ। যেখানে প্রতিদিন বিদ্রোহীরা হট্টগোল করত, সেখানে আজ অবিশ্বাস্য নীরবতা বিরাজ করছিল, যেন শহরের সব মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। মিশনের স্থানে পৌঁছানোর আগে সৈনিকরা তাদের বন্দুকের গুলি লোড করে নেয়। এরপর ট্যাঙ্কগুলি মিশন বিল্ডিংয়ে পৌঁছায়। স্পেশাল ফোর্সের দলটি দ্রুত গাড়ি থেকে নামতে শুরু করে, সাথে সাথেই সবাই সতর্ক অবস্থানে চলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে ভবনের প্রধান দরজাটি ঘিরে ফেলে। সবাই তাদের জায়গায় স্থির হলে সৈনিকরা পালাক্রমে নিরাপত্তা নিশ্চিত করে দলবদ্ধভাবে ভবনের ভেতরে প্রবেশ করে। প্রতিটি অপারেশন টিম তাদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধান করতে শুরু করে, আর মার্ক থাকে সাজোয়া গাড়ির ভেতরে, সৈনিকদের হেড ক্যামেরা দিয়ে টিমের ক্যাপ্টেনের সাথে সমন্বয় করে মিশন পরিচালনা করে। দ্বিতীয় তলায় অনুসন্ধান চালানো দলটি প্রথমে একজন বিদ্রোহীর মৃতদেহ খুঁজে পায়। তারপর তারা নিখোঁজ গোয়েন্দা দলের আরেক সদস্যের মৃতদেহ আবিষ্কার করে।
উভয়ের শরীরে স্পষ্টভাবে ভূতের আক্রমণের চিহ্ন ছিল, যা নিশ্চিত করে যে তাদের অনুসন্ধান সঠিক পথে এগোচ্ছে। এতে বোঝা যায় এই ভবনের ভেতরে ভূতের উপস্থিতির সম্ভাবনা খুবই বেশি। এই সময়ে মার্কো তার মনিটরে নতুন কিছু দেখতে পায়। ক্যাপ্টেন দ্রুত সৈনিকদের সতর্ক হওয়ার নির্দেশ দেয়। সামনে একটি সাদা বাথটাব ছিল, যেটা থেকে ধীরে ধীরে নীল আলো বের হচ্ছিল। তাহলে কি ভূত এই বাথটাবের ভেতর লুকিয়ে আছে? সৈনিকরা একটি আধবৃত্ত তৈরি করে ধীরে ধীরে বাথটাবটি ঘিরে ফেলে। এরপর এক সৈনিক হঠাৎ করে বাথটাবটি উল্টে দেয়, কিন্তু ভেতরে কোনো ভূত নয়, বরং প্রচণ্ড ভীত একজন গোয়েন্দা দলের সৈনিক ছিল। দলটি সেই সৈনিককে দেয়ালের পাশে নিয়ে এসে বসায়। সে তখন ভয়েই কাঁপছিল এবং টিম লিডারের প্রশ্নের উত্তর দিতে পারছিল না। বারবার জিজ্ঞাসা করার পর সে কাঁপতে কাঁপতে বলতে সক্ষম হয় যে তার পুরো দল মারা গেছে, সে একমাত্র জীবিত। তার সঙ্গীরা সবাই উপরের তলায় আছে। সৈনিকের এই কথায় মার্ক দ্রুত উপরের তলায় থাকা দলটির মনিটরের দিকে তাকায়। এদিকে একটি অনুসন্ধান দল তখনই শীর্ষ তলায় পৌঁছায়। সিডির কাছে কোনায় তারা সেই গোয়েন্দা দলের সদস্যদের দেখতে পায়। অবশ্য এখন তারা সবাই মৃত এবং তাদের দেহেও একই রকম ভূতের আক্রমণের চিহ্ন ছিল। ভূতের আক্রমণের চিহ্ন নিয়ে সামনে শুধুমাত্র একটি অন্ধকার পথ ছিল এবং ভূত সম্ভবত সেখানেই লুকিয়েছিল। একজন দলের সদস্য সাবধানে ভেতরে ঢুকে যায়। মার্কো মনিটরে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে এবং তৎক্ষণাৎ ক্যাপ্টেনকে সৈনিককে ঘুরে দাঁড়ানোর আদেশ দিতে বলে। ঠিক তখনই সৈনিকের বাম দিকে একটি ধোঁয়াটে সাদা কুয়াশা দেখা যায়। সৈনিক প্রথমবারের মতো ভূত দেখে প্রথমে বিশ্বাস করতে পারেনি, তাই সে নিজে থেকেই চোখ থেকে হেডগিয়ারটি খুলে ফেলে। মার্কো ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ক্যাপ্টেনও সৈনিককে কড়া ভাষায় সতর্ক করে। সৈনিক তৎক্ষণাৎ হেডগিয়ারটি পুনরায় পরে নেয়, কিন্তু তখনই ভূত তাকে দেখে ফেলে। আতঙ্কিত হয়ে সৈনিক তাড়াতাড়ি গুলি চালায়, কিন্তু গুলি সরাসরি ভূতের শরীরের ভেতর দিয়ে চলে যায়। কমান্ড সেন্টারে বসে থাকা বাকিরা ভাবছিল যে গুলি হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু সেই মুহূর্তেই ভূত একটি মানব আকৃতি নিয়ে সৈনিকের দিকে তীব্র গতিতে ছুটে আসে, আর সঙ্গে সঙ্গে সৈনিক প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভূতের হাতে প্রথমবার প্রাণ হারানোর ঘটনা দেখে মার্ক এবং অ্যামি হতবাক হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন নিজেকে সামলে নিয়ে দ্রুত অন্য দলগুলোকে সাহায্যের জন্য ডেকে পাঠায়। কিন্তু দলগুলো পথিমধ্যে পৌঁছানোর আগেই ভূত একে একে তাদেরও ধ্বংস করে দেয়। ভূত ক্রমাগত নিচের দিকে এগিয়ে যায়, আর যেই সৈনিকের সাথে তার সাক্ষাৎ হয় সে মুহূর্তের মধ্যেই মারা যায়। এমনকি কিছু সৈনিক তৎপর হয়ে গুলি চালানোর সুযোগ পেলেও সেই গুলির ভূতের ওপর কোনো প্রভাবই পড়েনি, বরং তা ভূতের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। মনিটরে ঘটতে থাকা ভয়াবহ দৃশ্য দেখে মার্ক সৈনিকদের দ্রুত পিছু হটার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করে। তবে মিশন শেষ করার উদ্দেশ্যে দৃঢ়প্রতিজ্ঞ অ্যামি এই সিদ্ধান্তের বিরোধিতা করে। ক্যাপ্টেনও দ্বিধায় পড়ে যায়। এই অল্প সময়ের মধ্যেই আরও কয়েকজন সৈনিক ভূতের হাতে প্রাণ হারায়। অবশেষে চাপ সইতে না পেরে ক্যাপ্টেন পিছু হটার নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে সৈনিকরা একে অপরকে আড়াল দিয়ে সরে যেতে চায়, কিন্তু ভূত এক মুহূর্তের মধ্যে বাকি সৈনিকদেরও হত্যা করে। তাদের একমাত্র পালানোর পথ ছিল জানালা। তারা দ্রুত দড়ি বেঁধে জানালা দিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু সব সৈনিক নিরাপদে সরে যাওয়ার আগেই ভূত জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং শেষ সৈনিকটি সেখানেই মারা যায়। ভূত এখানেই থেমে থাকেনি, জানালা ধরে নিচে নেমে আসে এবং শূন্যে ঝুলতে থাকা সৈনিকদের একে একে শেষ করে দেয়। এদিকে মার্কো তার হাতে থাকা সুপারস্পেকট্রাল ক্যামেরা দিয়ে ভূতের স্পষ্ট ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরার ঘূর্ণায়মান যন্ত্রাংশ আটকে যায়। মার্কো এই সুযোগ হাতছাড়া করতে চায়নি, তাই সে দ্রুত যুদ্ধের যান থেকে নেমে ক্যামেরার কাছে এসে যন্ত্রাংশটি খুলে ফেলে এবং ম্যানুয়ালি পরিচালনা শুরু করে। ক্যামেরার দৃশ্যে দেখা যায় একটি সাদা কুয়াশা দেয়াল বেয়ে উঠছে এবং ভারী হয়ে মাটিতে আছড়ে পড়ছে। যখন কুয়াশাটি উঠে দাঁড়ায়, ক্যামেরা তার সম্পূর্ণ আকৃতি স্পষ্টভাবে ধারণ করতে সক্ষম হয়। আশ্চর্যের বিষয়, সেই ভূতের আকার আকৃতি যেন একদম মানুষের মতো, নাকমুখ সবই স্পষ্ট। এই সময় মার্কো ভীষণভাবে হতবাক হয়ে গেল। এটা কি সত্যিই ভূত হতে পারে? ঠিক তখনই ক্যাপ্টেন রকেট লঞ্চার নিয়ে এসে আক্রমণ করলেন, কিন্তু একটি রকেট ছোড়া মাত্র ভূতটি বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়ে ক্যাপ্টেনকে সাথেই শেষ করে দিল। এরপর আরেকটি দল দরজা দিয়ে বের হল, কিন্তু ভূতটি সবাইকে এক এক করে আক্রমণ করতে শুরু করল। যারা বেঁচে গেল তারা দৌড়ে যুদ্ধযানে ফিরে এল। মার্কো সেই যানে ফিরে এলো। যখন শেষ সৈনিকটি রাস্তায় ঢুকল, তখনই চালক দ্রুত গাড়ি চালাতে শুরু করল এলাকা থেকে পালানোর জন্য, কিন্তু কিছু দূর যেতেই তারা বিদ্রোহীদের মাইন ফিল্ডে ঢুকে গেল। দুটি যুদ্ধযানই মাইনে বিস্ফোরিত হল। সেই সাথে সদ্য উদ্ধার হওয়া স্কাউট দলের সদস্যও মারা গেল। যানবাহন না থাকায় তাদের পক্ষে বেশে ফিরে যাওয়া অসম্ভব হয়ে উঠল। মার্ক ক্যামেরাটি খুলে নেয় এবং বেঁচে যাওয়া সৈন্যদের সাথে একটি পরিত্যক্ত কারখানায় আশ্রয় নেয়। এই মুহূর্তে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। একজন সৈনিক বেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু শুধুই বিকট শব্দ শোনা গেল। এখন তারা পুরোপুরি একা। পরিস্থিতি আরও খারাপ হল যখন বেশিরভাগ সৈনিকের হেলমেটের বিশেষ চশমাগুলো ক্ষতিগ্রস্ত হল। যদি এখন ভূত আক্রমণ করে, তাহলে তাদের উপস্থিতি শনাক্ত করাও অসম্ভব হয়ে যাবে। এমন অবস্থায় মার্কের ক্যামেরাটি কাজে এলো। সৈনিকরা ক্যামেরাটি নিয়ে কারখানার দ্বিতীয় তলায় গেল। তারা একটি খোলা জানালার সামনে ক্যামেরাটি স্থাপন করল। মার্কো মেশিনটি চালিয়ে কারখানার বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করল। যেই মাত্র দেখা গেল, সবাই ভয়ে চমকে উঠল। কারখানার বাইরে প্রচুর ভূত জড়ো হয়েছে, কিন্তু তারা কখন জড়ো হলো কেউ জানে না।